না কোনো ইস্যু হচ্ছে, আর মানে কোনো অ্যাডমিন প্যানেল থেকেও কি কেউ নেই, বুঝতে পারছি না। হ্যালো, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যালো, কেউ যদি অ্যাডমিন প্যান, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি বাট লাইফটা কোনো কারণে ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে। কেউ যদি একটু অ্যাপ্রুভ করে, আমাকে যদি কেউ একটু দেখতে পাও একটু প্লিজ মেনশন করো। অ্যাডমিন প্যানেল থেকে কেউ থেকে থাকলে আমার লাইফটা একটু অ্যাপ্রুভ করে দিবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে? আমি অনেক চেষ্টার পরে লাইফটা আবার মানে শুরু করেছি ফার্স্ট। মানে আগে যে লাইভগুলো হয়ে গেছে না, ওইগুলো ডিসকন্টিনিউ হয়ে গেছে, মানে ওইগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে ব্যাপারটা। আমাকে যদি একটু শোনা যায় বা দেখা যায় প্লিজ একটু কেউ মেনশন করো, আমি বুঝতেই পারছি না। আমি সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে, মানে আমাকে কি দেখা একেবারেই যাচ্ছে না। আমি একদম বুঝতে পারছি না কি হচ্ছে, এটা কখনো এরকম হয় না আমার সাথে লাইভে। ঠিক আছে, আমি কেটে অন্য মোবাইল থেকে লাইভে আসছি ফ্রেশ হয়ে। প্লিজ। আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে? আমি ঠিক বুঝতেই পারছি না, মানে আমাকে কি দেখা যাচ্ছে নাকি কি হচ্ছে আমি ঠিক বুঝতেই পারছি না। লাইফটা তো আবার শুরু করেছি। কেউ একটু কনফার্মেশন দাও যে, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই জয়েন হবে প্লিজ, একটুখানি ইনফর্ম করে দাও। অনেকে মানে আজকে মিসগাইড হয়েছে, আজকে ফার্স্টের শুরুতেই এমন হলো, কি হলো বুঝতেই পারলাম না, কানেক্ট হচ্ছিলই না। মাত্র 3 জন আছে। গুড ইভিনিং, গুড ইভিনিং। 4 জন এখনো অবধি আমি দেখতে পাচ্ছি। একদম বাজে হয়ে গেছে আজকে। প্রথম দুটো তো 3টে লাইভ ভীষণ, মানে লাইভটা শুরু করার সাথে সাথে আমাকে শেষ করে দিতে হয়েছিল, কারণ আমার কোনো নেট ইস্যু ছিল বা নেট ইস্যু হচ্ছিল বা কিছু একটা প্রবলেম হচ্ছিল, এই জন্য আমি লাইভটা মানে ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছিল বারবার। তিনজন মোটামুটি আছে। আচ্ছা আমার কি
মানে এখনো ভয়েস টয়েস শুনে যাচ্ছে তো ঠিকঠাক করে, কারণ আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আজকে ভীষণ, আমি জানি না কেন। ইন্দ্রজিৎ দা থ্যাংক ইউ, তুমি আজকে ফার্স্ট থেকেই আসছো, আমার খুব ভালো লাগছে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা 3 জন আছে, আরেকটু বেশি কয়েকজন আসুক, আমি তারপরে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে বলো সবাই কেমন আছো? আমি অনেক দিন পর লাইভে এলাম, মানে অনেক মাস পর লাইভে এলাম। মেনলি আমি কিছু মানুষের জন্য অপেক্ষা করছি, এবার জানি না তারা আসবে কিনা আদৌ লাইভে। সবাই কেমন আছো বলো? সামনেই তোমার হচ্ছে নববর্ষ, বলো কেমন আছো? মাত্র 3 জন কেন? আর সবাই কোথায়? আমার কি নেটের প্রবলেম হচ্ছে? 5 জন, এই তো জয়েন হও। মোটামুটি 10 জন হলে আমি টুক করে শুরু করে দেবো। ইয়েস 5 জন, মোটামুটি 7-8 জন হোক, আমি শুরু করে দেব। সবাই কি আজকে তোমার নববর্ষের শপিং এ চলে গেছে? এই তো আবার 3 জন হয়ে গেল। এক মিনিট, জয়েন হও সবাই, জয়েন হও। 3টে মাত্র জয়েনিং, তাহলে কি করে গল্প হবে? সবাই কোথায়? হ্যাঁ বলছি কি, দেখো এখন যে তোমার লাইভটা হচ্ছে সেটাই করো। আগে যেগুলোতে কমেন্ট করছো ওইগুলো আমার প্রিভিয়াস লাইভ, মানে এই কিছুক্ষণ আগে, মানে ওগুলো আবার ডিসকন্টিনিউ করে দিয়েছি, নেটওয়ার্ক ইস্যু ছিল বলে। হুম। আচ্ছা কেউ তো কোনো কথাই বলছো না আজকে, কি গ্রুপটি এরকম চুপচাপ হয়ে গেছে কেন? আমি যখন গেছিলাম বা আমি যখন আগে আসতাম সবাই কত গল্প করতো, কত কথা বলতো, আজকে গ্রুপ এত চুপচাপ কেন? কি হচ্ছে গ্রুপে? এরকম ভাবে রেসপন্স না থাকলে তো হবে না। হাই অনিন্দিতা মুখার্জি, সবাই কোথায়? শিগগিরই জয়েন হও। মাত্র 3 জনকে দেখাচ্ছে জয়েনিং, বাদ বাকি কোথায় সবাই? এই তো আঙ্কেল চলে এসছে, এই তো সবাই চলে আসছে। আঙ্কেল দেখছে, অগ্নিভ দেখছে। তারপরে বলো সবাই কোথায়? মাত্র 2 জন আছে, 2 জনকে নিয়ে কি করে গল্প হবে? শিগগিরই জয়েন হও সবাই। মোটামুটি 7 জন হলেই ঠিক 10টার থেকে গল্প স্টার্ট করে দেব। আন্টিও চলে এসেছে, সবাই পর একটু 8 জন। হ্যালো আঙ্কেল, হ্যালো বিভো, হ্যালো আন্টি। আচ্ছা
শুভ নববর্ষর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি আমার আজকে লাইভটা স্টার্ট করছি। তো সামনেই নববর্ষ, 7 জন হয়ে গেছে অলরেডি, আমি স্টার্ট করছি, তোমরা আস্তে আস্তে জয়েন হয়েছো, ঠিক আছে? সবাই সবার ডিনার করে জয়েন হয়েছে। ওকে, থ্যাংক ইউ প্রতাপ ঘোষ। ওকে, আমি আমার লাইভটা স্টার্ট করছি। তো আমি অনেক মাস পর তোমাদের কাছে এলাম, তার অনেক কারণ ছিল বলতে আমার কাছে স্টোরি সেভাবে ছিল না, তো সেই জন্য বা সেভাবে আমি কালেক্ট করে উঠতে পারিনি স্টোরিগুলো, তো সেই জন্য আমি তোমাদের কাছে সেইভাবে মানে প্রেজেন্ট হতে পারিনি। তো যাই হোক, আমার কয়েকটা মাস পরে টাইম লাগলো তোমাদের কাছে পৌঁছাতে। তো আর সামনে নববর্ষ, তো সব মিলিয়ে ভাবলাম একটা লাইভ হয়েই যাক। ওকে, তো আজকে লাইভটায় আসতে আমার প্রথম একটু প্রবলেম হচ্ছিল, তার কারণ হচ্ছে নেটওয়ার্ক ইস্যুস ছিল বলে ওটা ব্রেক করছিল ভীষণ। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি গল্পটার দিকে যাচ্ছি, ঠিক আছে? তো আজকে আমি মূলত ভূতের গল্প তো অবশ্যই বলবো, ভূতের গল্পর সাথে আমি ভগবানের কিছু স্টোরি আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে, যেখানে কিনা মানে ভগবানের যে রূপটা অ্যাকচুয়ালি আমরা দেখি যে দয়াশীল, ভীষণ আমাদেরকে হেল্প করে, যেটা ভগবানের উদ্দেশ্যে আমরা যেরকম মনোভাব থাকে আমাদের ভগবানের উদ্দেশ্যে, অ্যাকচুয়ালি তার বিপরীতেই কিছু স্টোরি আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো স্টার্ট করি। ওকে, আচ্ছা, আমার ফার্স্ট গল্পটা আমার একটি বন্ধু থেকেই আমার শোনাই ঘটনাটি। সেই বন্ধুটি আমার ট্রেনিংয়েই একসাথেই আমরা ট্রেনিং করেছি। তো ওর নাম ভার্গব, ঠিক আছে? তো ভার্গবের দুটো স্টোরি আছে আমার কাছে আজকে আপাতত। তো ফার্স্ট স্টোরিটা আমি ঠাকুর দিয়ে শুরু করছি। সেই ফার্স্ট স্টোরিটা হচ্ছে মা দুর্গাকে রিলেটেড করে একটা স্টোরি, ঠিক আছে? একটা ছোট ইনফরমেশন জাস্ট। কি হয় মানে ধরো অনেক বছর আগের ঘটনা এটা, ঠিক আছে? মানে আমরা একটা জায়গার নাম শুনেছি, লিটারেলি ভার্গব হচ্ছে সাউথ ইন্ডিয়ান, ঠিক আছে? মানে আমাদের মতন বাঙালি নয় ও। তো ও যেই জায়গাটায় থাকে মাহেশ্বরম, তো আমি অ্যাকচুয়ালি হয়তো ইনফরমেশনে কিছু উল্টোপাল্টা হতে পারে, কারণ ওর থেকে আমি স্টোরিটা অনেকদিন আগে শুনেছি, তো স্টোরিটার একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, ওখানে একটা পাহাড় আছে, ওটাকে বলা হয় চামুণ্ডেশ্বরী পাহাড়, ঠিক আছে? তো ওখানে মা চামুণ্ডার আরাধনা হয়, মানে মায়ের আরাধনা হয়, মা চামুণ্ডেশ্বরী পাহাড়। তো ওই পাহাড়ের একেবারে যে উল্টো দিকে, মানে ওর মুখ থেকে শুনে আমার, ওখানেও নাকি একটি পাহাড় আছে, ঠিক আছে? এবং বলা হয় এই যে আমরা মহালয়ার দিন, মানে মহালয়ার যেটা অ্যাকচুয়ালি আমরা টিভিতে দেখি যে মা দুর্গা মহিষাসুরকে বধ করছে, অ্যাকচুয়ালি সেটা কিন্তু হয়েছিল, মানে ওদের ভাষায় ওরা বলে অ্যাকচুয়ালি সেটা হয়েছিল মানে ওই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে মহীশূর, মানে ওইখান মানে মহিষাসুর থেকে ওই নামটা এসেছে, এটা হচ্ছে ওদের মানা, মানে ওরা মানে এই জিনিসটা। তো ওই যে পাহাড় বলেছিল যে, হয় আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে আমার যতটুকুনি মনে পড়ছে ততটুকুনির মধ্যে এটাই বলছি যে ওই যে চামুণ্ডেশ্বরী পাহাড়, ওইখানেই নাকি মা মহিষাসুর যিনি ছিলেন তাকে বধ করেছিলেন। হয় ওই পাহাড়, নয়তো মহিষাসুরের পাহাড় যেটা আছে, বলছে ওই চামুণ্ডেশ্বরী পাহাড়ের ঠিক উল্টো দিকেই যেই পাহাড়টি আছে, সেইখানে নাকি মানে আজও ওখানে মানে মহিষাসুরের নাকি আওয়াজ পাওয়া যায়। মানে এটা কিন্তু ওরা একদম, আমি জানি না এটা মানে মানে অনেকটা গ্রহণযোগ্য কিনা, কিন্তু এটা একদম ওর মুখের কথা, ও বলেছে যে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু যারা ওখানটার কাছাকাছি থাকে তারাই জানে ওই যে পাহাড়টি আছে, ওই পাহাড়টিতে সন্ধেবেলায় ওখানের যে পুরোহিত আছেন, তো সেই পুরোহিত সন্ধেবেলায় ঠিক পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের একটা জায়গায় উঠে মহিষাসুরের উদ্দেশ্যে নাকি কিছু ভোগ চড়িয়ে ঠিক আবার নেমে আসে। রাতের বেলায় ওই পাহাড়ের উপরে কিন্তু কেউ যেতে পারে না বা কেউ যায় না। এবার হয়তো কেউ গেছিল, তারা হয়তো আর ফিরে আসেনি, বা তারা যা দেখেছিল সেটা এসে আর বর্ণনাও করার মানে
সুযোগও পায়নি, ঠিক আছে, মানে তারা ফিরতেই পারে না। তো ঠিক একদম চামুণ্ডেশ্বরী পাহাড়ের নাকি একেবারেই উল্টে, কারণ আমি ওখানে যাইনি, আমি যতটুকুনি মানে ওর থেকেই শুনেছি ওখানেও নাকি একটা মহিষ, মানে ওই পাহাড়টিকে ওরা অ্যাকচুয়ালি মানে ভাবে যে ওখানে নাকি আজও মহিষাসুর মানে ঘুমন্ত অবস্থায় কিংবা হয়তো নিশ্চুপ অবস্থায় রয়ে গেছে। যেরকম আমাদের এখানে মা দুর্গার আমরা শক্তি বা মা চণ্ডীর শক্তি আমরা এখনো ভাবি যে এখনো বর্তমান, ঠিক সেরকমই মহিষাসুরের যে শক্তিটি আছে বা মহিষাসুর যে আছে সে নাকি আজও ওখানে হয় ঘুমিয়ে রয়েছে নয় জেগে রয়েছে। এবং যখন নাকি মানে দুর্গাপুজোর সময়, আমরা তো দুর্গাপুজো পালন করি, ঠিক সেরকমই যখন নবরাত্রি হয়, আমাদের হিন্দুস্তানিদের এটা নবরাত্রি বলে, তো নবরাত্রির নবম দিনের দিন নাকি ওই পাহাড় থেকে মাঝরাতে মহিষাসুরের কণ্ঠস্বর নাকি পাওয়া যায়, মানে অসম্ভব চিৎকার, মানে একজন মানুষকে যদি কেউ হত্যা করে যেরকম একটা মানুষ ব্যথায় চিৎকার করে উঠবে, তো ঠিক সেরকমই মানে প্রচন্ড আর্তনাদ নাকি মহিষাসুরের পাওয়া যায়। এটা আমি ওর থেকে শুনেছিলাম স্টোরিটা বা ইনফরমেশনটা। এবং ওরা ওখানকার মনে করে বা পুরোহিতরা মনে করে যে সত্যি মানে কি বলে ওটা, মানে সত্যি হয়তো মা দুর্গা ওই নবম দিনের দিন মহিষাসুরকে হয়তো বধ করেন। আজও হয়তো মানে মহিষাসুরূপী যত মানে খারাপ, যত বাজে, যত মানে কালো দিক আমাদের মানে পৃথিবীতে রয়েছে সেগুলোকে হয়তো সত্যি উনি আজও বধ করে চলেছেন। তো মা চামুণ্ডেশ্বরী মন্দির ভীষণ জাগ্রত মন্দির, ঠিক এরকমই মানে ওই মহিষাসুরের যে মানে ওই পাহাড়টি যেটা ডিনোট করা হয়েছে সেটাও নাকি আজও সেরকম ভাবেই খুবই জাগ্রত। এবং আজও ওদের মান্য যে ওখানে কিন্তু সত্যিকারেরই মহিষাসুর আজও রয়েছে। এবং তার জন্য ওরা কিন্তু কেউ আজও সন্ধেবেলায় মানে ওই ইসের ওপরে মানে পাহাড়ের ওপরে ওই ভোগ চড়িয়ে আসার পর মহিষাসুরের উদ্দেশ্যে আজও পর্যন্ত কিন্তু কেউ ওই জায়গাটায় যায় না, মানে সাহস পায় না যেতে। তো এটা ছিল আমার একটা ছোট্ট স্টোরি বা ছোট ইনফরমেশন। তো আমি দুর্গাপুজোর সময় লাইভে আসতে পারিনি, তো এই জন্য আজকেই বলে দিলাম এইটা। তো এইটা কেমন লাগলো তোমাদের আমাকে একটুখানি বলো। এই ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল ছোট্ট, কিন্তু আমার খুব ভালো লেগেছিল ইনফরমেশনটা। আচ্ছা, এবার যাব আমি আমার সেকেন্ড স্টোরিতে। আচ্ছা, এইটা হচ্ছে আমার ভয়ের স্টোরি, ঠিক আছে। তো এটাও তোমার ভার্গবেরই বলা স্টোরি। তো ভার্গবের বাবা ছিলেন, মানে হয় না যে বিভিন্ন জায়গায় ওই ঘুরে ঘুরে বা ট্রান্সফারেবল জব যাদেরকে বলে, ঠিক আছে, তো ওই রকম ট্রান্সফারেবল জবে ওর বাবা করতো, ঠিক আছে। তো ওর বাবার একটা ব্যাপার ছিল, ওর বাবার তখন মানে প্রথম চাকরি, বিয়ে হয়েছে সবে ওর বাবার। এবার একটা কি হয় না যে বিয়ে হয়ে গেলেও ধরো ট্রান্সফার হয়েছে কারোর এক জায়গা থেকে আরেক জায়গায়, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ওর বাবার হয়তো সেই সময়টা ওরকম পরিবেশ ছিল না যে ওর মাকে ওর বাবা নিয়ে যাবে ওর সাথে, মানে ওনার সাথে। তো ওর বাবা কি করেছিল, ওর বাবা মানে ট্রান্সফার হয়ে মহীশূরের মধ্যে মানে ওদের সাউথ ইন্ডিয়ার মধ্যে কোনো একটা জায়গায় ট্রান্সফার হয়েছে। হওয়ার পরে ওর বাবা বলছে ওর মাকে যে দাঁড়াও আমি আগে জায়গাটা গিয়ে দেখি, তারপরে আমি তোমাকে ওই জায়গাটা থেকে নিয়ে মানে আমি নিয়ে যাব তোমাকে। তো প্রথম বিয়ে হলে যেটা হয়, তো যাই হোক, তো আঙ্কেল গেছেন, যাওয়ার পরে আঙ্কেল অত ভূত প্রেত এইসবেতে বিশ্বাস করতো না। কেউ একজন হয়তো একটু জয়েন করতে চাইছে, একটু প্লিজ ওনাকে একটু কেউ দেখো। উনি হয়তো জয়েনের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন আমার কাছে, বাট আমি এখন অ্যাকসেপ্ট হয়তো করতে পারছি না। যাই হোক, তো আঙ্কেল কি করতেন, আঙ্কেল বিভিন্ন জায়গায় ট্রান্সফারের জন্য, এবার উনিও ওরকম একটা জায়গায় হঠাৎ করে মানে অফিসের কাজের সুবাদে উনি গেছেন, ঠিক আছে। তো উনি যেই জায়গাটায় যেই তোমার সেটায় মানে যেই বাড়িটায় উনি থাকবেন বা অ্যাজ আ কোয়ার্টার, অফিসের থেকে কোয়ার্টারটা একটু বেশ দূরে, এবং কোয়ার্টারটা
পুরো জঙ্গল আবৃত, জঙ্গলের মধ্যে কোয়ার্টার, মানে মানে জঙ্গলের মধ্যে বলতে ওই গাছ গাছালি বেশি। দেখবে যে কোনো কোয়ার্টার তুমি একটুখানি, তোমরা যখনই কোনো মানে গভর্নমেন্ট অফিসের কোয়ার্টার বা খুব বেশিরভাগ গভর্নমেন্ট অফিসেরই কোয়ার্টার যেগুলো তুমি দেখবে, সেইগুলো দেখবে কিন্তু একটু গাছ গাছালির মধ্যেই সেই কোয়ার্টারগুলো রয়েছে বা ন্যাচারালি থাকে ওই মানে কোয়ার্টারগুলো। তো মানে আঙ্কেলের যে বাড়িটা আঙ্কেলকে অ্যালোকেট করা হয়েছিল, সেই বাড়িটাও আঙ্কেলের ওই একটু গাছ গাছালি বা একটু ঘন জঙ্গল চারিদিকে, তো তার মধ্যে বাড়িটা ছিল। আর বাড়িটাও যে মানে খুব একটা আহামরি সুন্দর কোয়ার্টার সেরকমও না, মানে জাস্ট অ্যাকচুয়ালি আঙ্কেলের তখন প্রথম প্রথম জব, সেরকম ডেজিগনেশনও নেই যে একটা ভালো বিশাল একটা ভালো কোয়ার্টার বা কিছু পাবে। তো ওই আঙ্কেলের ডেজিগনেশন অনুযায়ী প্রথম প্রথম জবে যেরকম একটা ছোট মতন একটা কোয়ার্টার জাস্ট থাকার মতন একটা জায়গা করে দেওয়া হয়েছিল। তো কোয়ার্টারটা সবই ঠিক ছিল, কিন্তু কোয়ার্টারটার যে ওয়াশরুমটা ছিল সেটা একটু মানে ঘরটা যেটা ছিল আঙ্কেলের সেটা থেকে একটু বাইরে ছিল। মানে আমাদের আগেকার পুরোনো দিনের যে বাড়িগুলো হয় না, সেই বাড়িগুলোতে দেখবে একটু ওয়াশরুমগুলো একটু বাইরের দিকে হয়। তো আঙ্কেলের এই কোয়ার্টারটার ওয়াশরুমটা একটু বাইরের দিকে ছিল। আর ওয়াশরুমটা যে খুব যে একটা পরিণত ওয়াশরুম ছিল সেরকম নয়, ওয়াশরুমটার যে মানে মাথাটা সেটা পুরো ছিল না, মানে ফাঁকা ছিল ওয়াশরুমটার মাথাটা। আর এমনি মানে একটা কভার ছিল জাস্ট ওয়াশরুমে যেরকম হয়, আর একটা জালনা টাইপের ছিল, ঠিক আছে। তো ওই জালনাটার ঠিক বাইরে থেকে একটা কাঁঠাল গাছ দেখা যেত। হ্যাঁ, তো কাঁঠাল গাছটা মানে যেরকম কাঁঠাল নর্মাল গাছ হয় সেরকম কাঁঠাল গাছ দেখা যেত, আর মানে বন জঙ্গল যেরকম ছিল। তো আঙ্কেল যখন প্রথম থেকে এই বাড়িতে ঢোকে, তবে থেকে আঙ্কেল যে খুব ভয় পেয়েছে সেটা একদমই নয়। আঙ্কেল যেরকম সকালবেলায় বেরিয়ে যায়, অফিস করে, আবার চলে আসে, যেরকম নর্মাল হয় সেরকম। তো করতে করতে আঙ্কেল যখন ওখানে মানে একদিন দুদিন 3 দিন মানে আস্তে আস্তে যখন একটু একটু করে থাকতে শুরু করলো, তখন মানে রিয়েলাইজ করতে শুরু করছে যে সামথিং ইজ আনন্যাচারাল। মানে ধরো আঙ্কেল শুয়ে আছে রাত্রিবেলায়, যে একটুখানি খাটে ঘুমাবো বা কিছু, বা গায়ে একটা চাদর দিয়ে শুয়েছে নর্মাল, সকালবেলা উঠে দেখছি চাদরটা মানে মাটি থেকে পড়ে গেছে। তা আঙ্কেল হয়তো ভাবলো যে এটা আমার ভীষণ মানে হয়তো হতেই পারে পায়ের টান লেগে পড়ে গেছে। কিছুদিন পর দেখছে যে মানে হাঁটা চলার আওয়াজ বাড়িতে, অটোমেটিকলি কলের আওয়াজ। তো আঙ্কেল এই জিনিসগুলো মানে জিনিসটাকে অ্যাকচুয়ালি একটা মানুষ যখন অফিসে কন্টিনিউয়াসলি কাজ করে তখন তার কি হয়, তখন তার মাথার যে ধারণ শক্তিটা সেটা আস্তে আস্তে মানে কমে যেতে থাকে, সেগুলো শুনেও না শোনার ভান করে চলে যায়। তো আঙ্কেল জিনিসটাকে মানে পাত্তা দিত না এরকম করে করে একা মানুষ তো রয়েছে। থাকতে থাকতে একদিন কি হচ্ছে, আঙ্কেল অফিস থেকে এসছে আর বৃষ্টির রাত, মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আঙ্কেল একদম ভিজে ভিজে এসছে বাড়িতে। তো এসে আঙ্কেল ভাবলো যে আমি কি করব, আমি একটু স্নানটা করে একদম খেতে বসি। তো এই ভেবে আঙ্কেল ওয়াশরুমে গেছে স্নান করতে। এবার আঙ্কেল যেহেতু একা মানুষ, তো মানে ওয়াশরুমে বললাম না একটা জানলা ছিল, সেই জানলাটা খোলা ছিল। তো আঙ্কেল অত জিনিসটা যাই হোক অ্যাভয়েডই করেছে, যেরকম আমাদের বাথরুমের জানলাগুলো খোলা থাকে সেরকম খোলাই ছিল। তো আঙ্কেল কি করেছে, ওই জল দিয়ে স্নান করছে, ঠিক আছে। স্নান করতে করতে আঙ্কেলের দৃষ্টিটা ওই কাঁঠাল গাছের দিকটাই গেছে, বা কাঁঠাল গাছের দিকে যখন আঙ্কেল তাকিয়েছে, তাকানোর পরে আঙ্কেল মানে এমনি অন্ধকার, বুঝতে পারেনি অত কিছু, কিন্তু হঠাৎ করে একটা ওই মানে কি বলবো যে আলো হয় না বাজের, তো ওইরকম বাজের আলোটা যেই পড়েছে কাঁঠাল গাছের গায়ে, দেখছে মানে পুরো কাঁঠাল গাছটার যে বডিটা আছে সেই বডির ভেতরে অসংখ্য মানে ওই অসংখ্য চোখ এরকম বড় বড় করে আঙ্কেলের দিকে তাকিয়ে আছে, আর সব চোখগুলো জ্বলছে। তো আঙ্কেল না মানে একটা মানুষ যে নাকি একটা শিক্ষিত মানুষ, একটা পড়াশোনা জানা একটা চাকরি করা ছেলে, সে যখন একা একটা অন্ধকার বাথরুমের মধ্যে ওই জিনিসটা ফেস করছে, যে তার ঠিক উল্টো দিকে কাঁঠাল গাছের সামনেই মানে পুরো গায়ে একটা কাঁঠাল গাছের গাটা পুরো ভর্তি করে অসংখ্য চোখ ওনার দিকে পুরো স্ট্রেট তাকিয়ে জ্বলছে, উনি মানে
উনি আউট অফ কন্ট্রোল হয়ে মানে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় দৌড়াতে দৌড়াতে ঘরে ঢুকে যায়। এবং আঙ্কেলের মতন এমন একজন মানুষ যে নাকি একেবারেই এইসবে বিশ্বাস করতেন না, তিনি বাধ্য হয়ে পরের দিন বাড়ি চলে যায়। এবং তারপরে যখন এসেছিলেন আন্টিকে নিয়েই সাথে করে এসেছিলেন, কারণ ওনাকে ওখানে থাকতেই হবে। তারপরে হয়তো উনি ওনার কোয়ার্টার চেঞ্জ করে নিয়েছিলেন, কিন্তু যতদিন আন্টিও ওখানে ছিলেন, আন্টি নাকি মানে এটা শুনে আন্টি মানে বলেছিলেন যে কান পেতে, মানে আন্টি যদি মাটিতে, আমরা অনেক সময় মাটিতে শুই না, তো কান পেতে যখন আন্টি মানে মাথাটা যখন মাটির মধ্যে দিত আর কানটা যখন মাটির সাথে লাগানো থাকতো, আন্টি শুনতো মানে মাটির থেকে যে কিন্তু অসংখ্য বাচ্চার কান্নার আওয়াজ ওরকম ভেসে 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 আসছে, আন্টি এটা শুনতে পেত। তো তারপরে আন্টি মানে উঠে পড়তো। তো যখন ওরা বাড়িটা ছেড়েছিল তার আগে ওরা বোধহয় বাড়িটাকে দেখিয়েছিল বা কিছু ইনফরমেশন জোগাড় করেছিল, এবং তাতে করে ওরা যেটা বলেছিল যে হয়তো দেশ ভাগের সময় কিংবা ইংরেজদের আমলে ওই যে কাঁঠাল গাছটা অ্যাকচুয়ালি যেখানে গড়ে উঠেছে সেখানে নাকি অনেক বাচ্চা, বুড়ো, বয়স্ক মানুষ, মানে এরকম মানুষদেরকে নাকি ওই জ্যান্ত পুঁতে ফেলতো কিংবা মেরে ফেলে রাখতো। তো ওই জায়গাটাই অ্যাকচুয়ালি নাকি ওরকম ছিল। তো ওই জন্যই আঙ্কেল পুরো গাছটার মধ্যে ওরকম অসংখ্য যে চোখ দেখেছে, সেটা এটাও হতে পারে যে ওদেরই মানে অতৃপ্ত কিছু সোলের ওই চোখটা। তো এটা ছিল আমার সেকেন্ড স্টোরি। তো বলো কেমন লাগলো সেকেন্ড স্টোরিটা। না না, মিস হয়নি। না, জোনাকি দেখে ভয় পাইনি, ওটা চোখই ছিল, জোনাকি ছিল না। যাই হোক, তাতাই ব্যানার্জি বেশি স্টোরি হয়নি, মাত্র 2টো স্টোরি হয়েছে। আচ্ছা, আমাকে যদি শোনা বা দেখা না যায় বা কোনো ইস্যু হয়, একবার একটুখানি আমাকে ইনফর্ম করো, কারণ আমার নেটওয়ার্কের আজকে প্রচন্ড ইস্যু আছে। ও থ্যাংক ইউ আঙ্কেল, মাম্মামও দেখছে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমার থার্ড স্টোরিতে, যেটা নাকি আমার দাদুর স্টোরি। মানে আমার দাদুর অনেকগুলো স্টোরি, মানে আফটার ডেথ আমার দাদুর অনেকগুলো স্টোরি আমি এই গ্রুপে শেয়ার করেছি। তো এটা হচ্ছে আমার দাদুর লাস্ট স্টোরি, যেটা নাকি মানে কি বলবো, মানে এটা অ্যাকচুয়ালি আমরা অনেকেই আছি যারা কিনা এটা ভাবে বিজ্ঞান মনস্ক ভাবে, বা যারা আমরা পড়াশোনা জানা মানে মানুষ, বা পড়াশোনা না জানলেও অনেকের মনে ধারণা এটা যে হয়তো সোল আছে, বা হয়তো সোল বলে কিছুই হয় না, মানে জন্মান্তর হয় না, সোল হয় না, জাস্ট তুমি যা কর্ম করছো এই পৃথিবীতে সেটা করে উপরে চলে যাচ্ছ। তো অ্যাকচুয়ালি কি হয় না, নাকি হয়? তো এই দ্বন্দ্বটা নিয়ে আজ সবার মনে অনেক দ্বন্দ্ব, যে সত্যি কি আদৌ সোল বলে কিছু হয়, নাকি সত্যি সোল বলে কিছু হয় না, বা আত্মা আছে কি আত্মা নেই। দেখো, প্রথম কথা একটা বলি, সোল তো অবশ্যই আছে, আত্মা তো আছে, নাহলে তুমি চলছো কি করে, তোমার মধ্যেই তো আত্মা আছে, তুমি মরে গেলে তোমার আত্মা তো কোথাও একটা যাবে। তো সেই জায়গাটা আমরা জানি না, বা এখনো সায়েন্টিস্টরা অতটাও মানে উন্নত করে উঠতে পারেনি যে অ্যাকচুয়ালি কোন ওয়ার্ল্ডে এই যে সোল জিনিসটা সেটা যাচ্ছে। তো আমার বিলিভ যে অবভিয়াসলি সোল আছে, এবং আমি এটাও অনেক ক্ষেত্রে শুনেছি যে এরকমও হয়েছে যে তোমার প্রিয় খুব মানুষ, যে মানে মা কিংবা বাবা হয়তো পাস্ট মানে মারা গেছেন, কিন্তু যখন তুমি খুব বিপদে পড়েছো ওনারা কিন্তু কোথাও না কোথাও তোমাকে হেল্প করেছেন আফটার ডেথ অলসো, ঠিক আছে? তো এরকমও আমি কিন্তু অনেকের কাছ থেকেই শুনেছি। তো তাহলে কি সেগুলো মিথ্যে? তো এটাও, এই যে স্টোরিটা আমি বলবো সেটাও অনেকটা এরকমই রিলেটেড, যে সোল আছে কি নেই। কি হয়, আমার দাদু যখন মারা যান তার 3 দিন আগে আমার দাদু ভেন্টিলেশনে ছিলেন, ভেন্টিলেশনে চলে যায়। তো ভেন্টিলেশনে চলে যাওয়া অবস্থায়ও ওনার মাঝে একদম শুক্রবার, ফ্রাইডে, উনি মানডেতে মারা যান,
ফ্রাইডেতে ওনার একটা জ্ঞান এসেছিল হালকা, ঠিক আছে। তো বলে না যে মরার আগে প্রদীপটা ধূপ করে জ্বলে ওঠে, তো মানে উনি কাইন্ড অফ একটু ভালো ফিল করছিলেন ফ্রাইডেতে। তো উনি মুখে তো কথা বলতে পারছিলেন না, উনি সিস্টারকে হাত এরকম ভাবে কিছু একটা দেখিয়েছিলেন। তো সিস্টার বুঝেছিল যে উনি কিছু লিখতে চান, মানে লেখার মাধ্যমে উনি কিছু বলতে চান। তো যেটা হয় সেটা হচ্ছে ওনাকে একটা কাগজ দেওয়া হয় আর একটা পেন কোনো মতে হাতে ধরিয়ে দেওয়া হয়। ওই অবস্থায় হাতটা বাঁধা ছিল, তো ওই অবস্থায় আমার দাদু পড়াশোনা ভীষণ ভালোবাসতেন, তো ওই অবস্থায়ও উনি ওই চিরকুটের মধ্যে কিছু লিখে গেছিলেন। সেই লেখাটা ছিল যে আজ হয়তো তোমরা আমার কথা বুঝতে পারলে না, তাই হয়তো আর 3 দিন পর, মানে এইটুকুনি উনি লিখে গেছিলেন। তারপরে উনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছিলেন আমাদেরকে সেটা কিন্তু আমরা মানে জানি না বা জানতে পারিনি, কারণ ওনার লেখাটা অসম্পূর্ণ ছিল। উনি ওইটুকুনি লিখে গেছিলেন এবং ওটা লেখার পর উনি কোমায় চলে যান। এবং সত্যি সত্যি শুক্রবার উনি এটা লেখেন এবং মানডেতে উনি মারা যান। তো হয়তো উনি এটাই বোঝাতে চেয়েছিলেন, উনি হয়তো কিছু বলতে চেয়েছিলেন যেটা হয়তো আমরা বুঝতে পারিনি বা বোঝার চেষ্টা করে উঠতে পারিনি, কিন্তু উনি হয়তো কিছু বলতে চেয়েছিলেন তো অবশ্যই। তো উনি ওই জন্যই লিখেছিলেন যে হয়তো আমরা ওনার কথাটা বুঝতে পারলাম না উনি কি বলতে চেয়েছেন, কিন্তু তাই জন্য আর 3 দিন পর উনি আর তারপর আর কিছু লেখেনি। হয়তো মানে বলে না যে মানুষ মারা যাওয়ার আগে নাকি বুঝতে পারে যে আমরা ঠিক আর কতদিন বেঁচে আছি, মানে উনি আর কতদিন বেঁচে আছেন। তা উনি হয়তো ওটাই মেনশন করেছেন যে আমি আসছি তোমাদের বাড়িতে আর কিছুদিন পর। তো যাই হোক, দাদু মারা যায়। দাদুর ওই লেখাটি আজ আর আমাদের কাছে কোথায় যে আছে সেটা আমি জানি না, তবে ওই লেখাটি ভীষণ মূল্যবান ছিল আমাদের কাছে। কেন মূল্যবান ছিল? দাদুর ওটা শেষ লিখে যাওয়া হাতের লেখা। তো কি হয়, দাদুর 13 দিনের কাজ হয়। 13 দিনের কাজের মধ্যে যে বিভিন্ন মানুষজন এসছে বাড়িতে, তাদেরকে দেখানো হয়েছে যে দেখো এই লেখাটা দাদু লিখে গেছে। তো এরকম ভাবে বিভিন্ন মানুষজনকে দেখানো হয়েছে। তো এইসব করতে করতে 13 দিন ঠিক কাজ হয়েছে। কাজের পরে ওই যে লেখাটি অ্যাকচুয়ালি কোথায় হারিয়ে গেছে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। আমার ঠাকুমা মানে পুরো আলমারি তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও নেই ওই লেখা। সবাই সব জায়গা খুঁজে বেড়াচ্ছে, কোথাও ওই লেখাটা নেই নেই নেই, কোথাও নেই। তা আমরা ভাবছি যে গেল কোথায়, একটা জলজ্যান্ত একটা মানে কাগজ, সেটা তো বাড়ি থেকে হাওয়া হয়ে যেতে পারে না যদি না কেউ নিয়ে যায়। তো আর ওটা এমন কোনো মূল্যবান জিনিস নয় যে কেউ নিয়ে যাবে। তো এমন তো অবস্থায় আমার মানে একদিন কি হয় যে মানে ওই ঘটনা মানে আমার দাদুর 13 দিন কাজের ঠিক ধরো 1-1.5 মাস পর, ঠিক আছে, এই মানে সবাই খুঁজতে খুঁজতে একদিন সবাই ভুলে গেছে যে কাগজটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। যেটা হয় মানুষ কাজে ভিড়ে সবটাই ভুলে যায়, এগুলো ভুলে যায়। তো ন্যাচারালি আমরাও সবাই কাজের ভিড়ে ভুলেই গেছিলাম যে কাগজটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এরকম মানে 1-1.5 মাস বাদে কি হয়, হঠাৎ করে একদিন আমার দিদি ভাই আমার ঠাকুমা সবাই মিলে আমরা ঘুমাচ্ছি দুপুর বেলার দিকটায়। আর দিদি ভাই মানে ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে দিদি ভাই হঠাৎ স্বপ্ন দেখছে যে দাদু মানে আমার দাদু লুঙ্গি পরতো, তো লুঙ্গি পরা একজন মানে বয়স্ক লোক মানে আমার দাদুরই চেহারাটা দিদি ভাই দেখেছিল। দেখছে যে আমাদের টিভি ছিল, টিভির যে মানে র্যাকটা ছিল ওই র্যাকের ঠিক পেছন দিক থেকে একটা কাগজ এরকম ভাবে তুলছে আবার ফেলছে, একটা কাগজ এরকম ভাবে তুলছে আবার ফেলছে, ঠিক আছে। তো দিদি একটা স্বপ্ন দেখে, দেখার পরে আমার দিদি সন্ধ্যাবেলায় উঠে আমার ঠাকুমাকে বলে যে আম্মা আমি না এরকম একটা স্বপ্ন দেখেছি যে একজন বয়স্ক মানুষ লুঙ্গি পরা, সে না ঠিক আমাদের এই যে তোমার যে খাটটা মানে এই যে তোমার টিভির যে র্যাকটা আছে তার পেছন থেকে কোনো একটা চিরকুট টাইপের কাগজ একবার তুলছে একবার ফেলে দিচ্ছে। তো চলো তো আম্মা গিয়ে দেখি একবার কাগজটা ওখানে আছে কিনা। তো আমার ঠাকুমা না ফার্স্টে বলছে যে তুই ভুল স্বপ্ন দেখেছিস বা স্বপ্ন হয়তো এটা, তো ছেড়ে দে। তো আমার দিদি খুব কিউরিয়াসিটি ছিল, বলছে না একবার দেখি না, যদি না থাকে না থাকবে। তো এই অবস্থায় আমার ঠাকুমার আমার দিদি ওই র্যাকটা সরানোর পরে দেখেছিল যে সত্যি ওখানে আমার দাদুর ওই হাতের লেখা চিঠিটা ছিল। তাহলে তাহলে ওরা ওখান থেকে ওই জিনিসটা রেস্কিউ করে। এবং তারপর আজ পর্যন্ত আমি যতবারই ভেবেছি যে এই গ্রুপে আমি ওই
চিরকুটটা লেখাটা দেখাবো যে এটা একটা মৃত মানুষের শেষ চিহ্ন লেখা যাওয়ার, বিশ্বাস করো আমি কিন্তু খুঁজে পাইনি, মানে খুঁজেই পাইনি জিনিসটা অ্যাকচুয়ালি কোথায় রাখা আছে। তো আমি এই ঘটনার কি ব্যাখ্যা দেবো সেটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম, যে 1 মাস ধরে যে জিনিসটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা হয়তো দাদুই স্বপ্নে এসে দেখিয়ে দিল যে দেখো ওটা ওইখানেই রাখা আছে বা ওইখানে পড়ে গেছে, তোমরা তুলে নাও, ওটা আমার শেষ সম্বল বা ওটা আমার অনেক কষ্টের জিনিস, আমি অনেক কষ্ট করে লিখে দিয়ে গেছি তোমাদের। তো দাদুই ওই জিনিসটা স্বপ্নে এসে দেখিয়ে দিয়েছিল বলে আজকে দিদি আর আম্মা মিলে, আমার ঠাকুমা মিলে ওই লেখাটি পায়। তো এটা ছিল আমার দাদুর ভীষণ একটা ইমোশনাল স্টোরি। তো বলো কেমন লাগলো। আটকে যাচ্ছে, আমাকে একবার কেউ কনফার্ম করবে আমি কি অডিয়েবল আর ভিজিয়েবল। অ্যাকচুয়ালি আমি তো কমেন্টটা পড়তে পাচ্ছি না, মানে আমি কমেন্টটা সরিয়ে দিয়ে গল্পটা বলছি, তাই আমাকে একবার কেউ একটু কনফার্ম করে দাও না যে আমি কি অডিয়েবল অ্যান্ড ভিজিবল ক্লিয়ারলি। আচ্ছা, থ্যাংক ইউ। একটু জল খেয়ে নি। আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেল কি করে আমি জানি না। আচ্ছা, এরকমই রিলেটেড আরেকটা স্টোরি আমার হঠাৎ করে মাথায় মনে এসে গেল। আমাকে এই গ্রুপ থেকে একজন মানে একটা ছেলে বলতে পারো বা একজন লোক একটা স্টোরি শেয়ার করেছিল। তো স্টোরিটা অ্যাকচুয়ালি এতদিন আমি বলিনি, বা উনি পারমিশন দিয়ে রেখেছিলেন বলতে, বাট আমি বলিনি অ্যাকচুয়ালি এতদিন স্টোরিটা। কারণ হচ্ছে উনি আমাকে বলেছিলেন যে উনি যদি প্রেজেন্ট না থাকেন তাহলেই এই স্টোরিটা যেন আমি মানে এই গ্রুপে বলি। অ্যাকচুয়ালি এই স্টোরিটা এতটাই ওনার মানে ইমোশনাল, উনি এই স্টোরিটায় যে মানে এই স্টোরিটা উনি বলেছিলেন যে ওনার প্রেজেন্ট থাকলে উনি যদি এই স্টোরিটা শোনেন গ্রুপে, তো মানে উনি ভীষণই কষ্ট পাবেন এই স্টোরিটায়। তো ওনার ভীষণ নিয়ারেস্ট একজন মানুষকে মেনশন করে এই স্টোরিটা উনি বলেছেন, তো সেই জন্য উনি এটা বারণ করেছিলেন, ঠিক আছে আমাকে, যে উনি না থাকলে এই স্টোরিটা আমি বলি। তো যথারীতি আজকে উনি লাইভে নেই, তো ওনার স্টোরিটা এই জন্যই আমি বলছি। অ্যাকচুয়ালি ওনার যে নামটা আমি উজ্জ্বল রাখছি, ঠিক আছে। তো উনি যদি ইন ফিউচার আমাকে যোগাযোগ করেন তো আমি অবভিয়াসলি তোমাদের ওই নামটা বলবো, তার আগে আমি নামটাও বলতে চাইছি না। ধরে নিলাম আমি গল্পের খাতিরে আমি বলে নিলাম যে ওনার নাম হচ্ছে শ্যামল। তো শ্যামল বাবু মানে ভীষণ ভালো একজন মানুষ অবশ্যই। তো ওনার বেড়ে ওঠা ওনার পিসিকে কেন্দ্র করে, ঠিক আছে। আমাদের যেমন অনেক নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষ আছে, তো যেমন আমাদের কাউকে আমরা কেউ মাকে খুব ভালোবাসি, কেউ বাবাকে খুব ভালোবাসি, কেউ আবার দাদু ঠাকুমা দিদা এদেরকে বেশি ভালোবাসি। তো মা বাবাকে ভালো তো অবশ্যই সবাই বাসি, কিন্তু হয় না যে খুব কাছের একজন মানুষ দাদু কিংবা কারোর দিদা কিংবা ঠাকুমা। তো ঠিক সেরকমই এই শ্যামল বাবু যে ছিলেন তার কাছে তার পিসি ছিল ভীষণ কাছের একজন মানুষ, ঠিক আছে। তো আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী আমি গল্পটা বলছি বলে। তো যদি আপনি শুনে থাকেন তো আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আর আপনি বলতে বলছেন তাই আমি বলছি স্টোরিটা, তো ওই জন্য আমি আবার আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। তো মানে ওনার পিসি ছিলেন আনম্যারিড, তো মানে বিয়ে হয়নি পিসির। তো পিসি ওই ভাইপোকে মানে ওনাকে একদম সন্তান স্নেহে না ছোট্ট থেকে বড় করেছেন, ঠিক আছে। ছোট্ট থেকে মানে একটা মা যেমন সন্তানকে যেভাবে বড় করে বা একটা বাবা যেমন সন্তানকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করে, ঠিক সেরকমই উনিও ওনার পিসির থেকে ঠিক সেরকমই কেয়ার পেতেন। আগেকার দিনের বাড়িটা যেরকম হয় না যে
মানে মা বাবারা ভীষণ কাজে ব্যস্ত থাকে, তো দেখবে বেশিরভাগ মানে বাচ্চারা ঠাকুমা, দিদা, দাদু এদের সাথে বড় হয়ে ওঠে বা এদেরকে কেন্দ্র করেই বড় হয়ে ওঠে। তো ঠিক সেরকমই এই ছেলেটিও ঠিক তার পিসিকে কেন্দ্র করেই বড় হয়ে উঠেছিল। তো যথারীতি ছেলেটি যখন বড় হয়, ছেলেটি যখন চাকরি পায়, তখন আস্তে আস্তে পিসির বয়স হতে শুরু করে, এবং এই বয়স হতে হতে একদিন কি হয়, পিসি ভাইপোকে ছেড়ে চলে যায়। তো ভাইপোরও ঠিক সেরকমই, মানে একজন মা হারালে যেরকম একটা মানুষের যে দুঃখ কষ্ট হয়, ভাইপো তো পিসিকে মায়ের সমান ভেবেছিল, তো ওরও ঠিক সেরকমই প্রচন্ড দুঃখ, প্রচন্ড কষ্ট হয়েছিল। ও খেতে পারতো না, ঘুমাতে পারতো না, সারাক্ষণ পিসিকে খুঁজতো, কারণ পিসির মতন ওকে কেউ ভালোই বাসতো না, বিশেষ করে ওকে কেউ বুঝতোই না। তো এমন তো অবস্থায় যখন মানে ও প্রচন্ড কাজে, প্রচন্ড খাচ্ছে না, ভেঙে পড়েছে, তো একদিন মানে সারাক্ষণ রাত্রিবেলায় ও পিসি তুমি কোথায়, পিসি তুমি কেন আসো না আমার কাছে, পিসি তুমি চলে গেলে কি করে, এরকম ভাবে ভাবতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তো মাঝরাতে যখন ওর চোখটা হঠাৎ করে, ওর ঘুমটা ভেঙে গেছে ছেলেটা যখন মানে তাকিয়েছে, ঘুমটা ভেঙে দেখছে ওর পায়ের তলায়, মানে খাটের ঠিক ওর পায়ের তলায় ওর পিসি ওর দিকে তাকিয়ে কাঁদছে। মানে এত কষ্টের এইটা লেগেছে আমার, সিরিয়াসলি এটা শুনে মানে ভীষণ কষ্টে লেগেছে আমার, যে ও দেখছে যে ও এত কষ্ট পেয়েছে, ওর পিসি আসতে বাধ্য হয়েছে যেখানেই চলে গেছিল না কেন, ও দেখছে যে ওর পিসি ওর পায়ের তলায় বসে ওর দিকে তাকিয়ে কাঁদছে। তারপরে যখন ও উঠে পিসি করে উঠতে গেছিল, তখন দেখছে কেউ নেই ওখানে, কিন্তু ওটা পরিষ্কার দেখেছিল যে ওর পিসি ওইখানে বসে, ও যখন ঘুমটা ভেঙে ও যখন পায়ের তলায় দেখে, ন্যাচারালি আমরা কি করি, আমরা ঘুমটা ভাঙলে পায়ের তলায় তো চোখটা যায়, তো দেখছে ওর পিসি পায়ের তলায় বসে কাঁদছে। তো ঠিক সেরকমই মানে এত কষ্ট হয় ভেতরে ভেতরে, মানে একটা সোলেরও কিন্তু কষ্ট হয় যে একটা মানে মায়া ত্যাগ করে যেতে, আর ওর পিসি তো ওকে পুরো সন্তান স্নেহে ভালোবাসতো, তো ন্যাচারালি পিসির তো আরো বেশি কষ্ট হচ্ছে যখন দেখছে ওর ভাইপো বা ওর ছেলের সমান মানুষটা এইভাবে কান্নাকাটি করছে। তো বলো কেমন লাগলো? কটা বাজে? 10:30 বাজতে যায়। আচ্ছা, মাম্মা এবার তুমি খেয়ে নাও, 10:30 বাজে, ঠিক আছে? খেতে খেতে আমার লাইভ শোনো। আচ্ছা, এই এইবার যার স্টোরি আমি বলবো, সে হচ্ছে গিয়ে আমার উডবি হাজবেন্ড। তো ওর স্টোরিটা মানে আমি এমন করেছি যে আমার পরিবার, মানে আমার আরেকটা পরিবার, তারাও মানে ভূত করে পাগল করে দিয়েছি তাদেরকেও। তো অলরেডি আমার উডবি যে ইনলজ আছেন তারা অবশ্যই দেখছেন, এবং তারা এতটাই আমাকে উৎসাহ দেন যে আমি ভীষণ খুশি হই তাদের, মানে এতটাই উৎসাহ দেয়, জানি না কেমন লাগছে শুনতে, তাও বলছি ভালো লাগছে। যাই হোক, তো আমার যে হাজবেন্ড আছে, আমার হাজবেন্ডের মানে আমার উডবি হাজবেন্ডের এটা হচ্ছে দাদুর ঘটনা, ঠিক আছে? এটাও আমার সাথে শেয়ার করেছিল, তো সেটাই আমি আজকে বলছি। আন্টি আঙ্কেল আমায় ক্ষমা করে দিও তার জন্য। তো সেটা হচ্ছে এই আমার যে উডবি হাজবেন্ড আছেন, বা আমার যে হাজবেন্ডই বলা ভালো, তো তার যে দাদু ছিলেন, তিনিও মানে ওই আমার মানে ওর খুব কাছের ছিলেন, ঠিক আছে? মানে আমার হাজবেন্ডের ভীষণই কাছের মানুষটি ছিল তার দাদু, ঠিক আছে? তো দাদুর সাথে খেলাধুলা, বড় হওয়া, দাদুর সাথে ঘুরতে বেরোনো, মানে দাদু হচ্ছে একদম প্রাণ নাতির, ঠিক আছে? বা নাতিও দাদুর প্রাণ। তো একটা খুব ভালো বন্ডিং ছিল দুজনের মধ্যে। তো বন্ডিংটা ভালো
খুব ভালো, একদম বেস্ট ফ্রেন্ড ছিল দাদু, দাদুর সাথে সমস্ত কথা শেয়ার করতো। তো এমতো অবস্থায় কি হয়, একদিন বয়সের সাথে সাথে, আচ্ছা আমাকে একবার কনফার্ম করো তো, আমাকে কি দেখা বা শোনা যাচ্ছে? একবার একটু আমাকে কেউ কনফার্ম করো, আমার হট করে নেটটা অফ হয়ে গেছিল। তারপর আমি গল্পটা কন্টিনিউ করছি। হ্যাঁ, আজকে নেটওয়ার্কে কেন এত ইস্যু হচ্ছে আমি নিজেও জানি না, এরকম কোনোদিনও হয় না। আমাকে একবার কেউ একটু কনফার্ম করো না প্লিজ, যে আমাকে দেখা বা শোনা যাচ্ছে কিনা। প্লিজ আমাকে একটু কনফার্ম করো, এম আই অডিয়েবল অ্যান্ড ভিজিবল ক্লিয়ারলি প্লিজ। এখন ঠিক আছে? একটু বলো, না লাইভটা কন্টিনিউ করতে পারছি না। কিসের যে এত দুর্বল সংযোগ। আচ্ছা, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ রাজস্বী। আমি জানি না কেন আমার আজকে এরকম হচ্ছে, আমার বোধহয় গল্প বলতে দেবে না। আবার আমার নেট কানেকশন ইস্যু হয়েছিল, আমি আর জানি না। ও বাবা গো। আচ্ছা লাস্ট একবার বলে দাও, কারণ আমার এক্ষুনি নেট কানেকশন গেছিল। একবার লাস্ট কেউ একবার কনফার্ম করো যে আই এম অডিয়েবল এন্ড ক্লিয়ার, ভিজিবল ক্লিয়ারলি। একবার কেউ একটু প্লিজ আর একবার কনফার্ম করো, আমি গল্পটা বলতে শুরু করি, নাহলে আমি বলতে পারছি না, বারবার আটকে যাচ্ছে আজকে নেটটা। আমি কন্টিনিউ করবো কি গল্পটা? একবার কেউ একটু ইনফর্ম করো আমাকে, নাহলে আমি গল্পটা কন্টিনিউ করতে পারছি না। এক্ষুনি নেটটা আটকে গেছিল আমার, ওই জন্য। আমায় কি শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজস্বী। আচ্ছা তো কি হয়, তো আমার হাজবেন্ডের সাথে তার দাদুর ভীষণ একটা ভালো বন্ডিং ছিল, ভালো সম্পর্ক ছিল, মানে দাদু ছিল বেস্ট ফ্রেন্ড। তো আমাদের প্রত্যেকের একটা করে বেস্ট ফ্রেন্ড থাকে, তো ওর ছিল ওর দাদু বেস্ট ফ্রেন্ড। তো এমতো অবস্থায় বয়সে বাড়ার সাথে সাথে কি হয়, ওর দাদু মারা যান। এটা তো নর্মাল ব্যাপার। মারা যান ওর দাদু। তো যখন মারা গেছে, ছেলেটি ভীষণ ভীষণ ভেঙে পড়েছে, ঠিক আছে, মানে বেস্ট ফ্রেন্ড চলে গেছে, কাছের মানুষ। তো ছেলেটি বলে যে না যাই হোক আমি যাব, মানে আমি দাদুর সাথে শ্মশানে যাব। তো যাই হোক ও গেছে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করতে। তো শেষকৃত্য সম্পন্ন যখন করেছে, করার পরে যখন মানে অ্যাকচুয়ালি মৃতদেহকে যখন চুল্লিতে ঢুকিয়েছে, ঢোকানোর পরে আমি ওর মুখ থেকে যেটা শুনেছি, যেটা ওর ফিলিংস, ও নাকি প্রচন্ড চিৎকার শুনতে পেয়েছিল ও, এবং সবাইকে সেটা বলেছিল যে দেখো দেখো মনে হচ্ছে দাদু যেন খুব চিৎকার করছে, খুব চিৎকার করছে, দাদুর জন্য মনে হচ্ছে খুব লাগছে। মানে একটা মানুষের গায়ে যদি আগুন লেগে যায় বা কিছু হয়, একটা মানুষ এরকম চিৎকার করবে, ও নাকি ওরকম চিৎকার শুনেছিল, ঠিক আছে, মানে খুব কষ্ট হচ্ছে কারুর, মানে পুড়তে। তো মানে একটা আত্মাটার পুড়তে খুব কষ্ট হচ্ছে। তো আত্মাটা অ্যাকচুয়ালি পড়ে না, কিন্তু হয়তো মানে খুব কষ্ট পাচ্ছে মৃতদেহটা যখন জ্বলছে, তো ওই চিৎকারটা নাকি ও শুনেছিল। তো যাই হোক ওরা সেদিনের মতন শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর কি হয়, যে যার মতন রাতের খাওয়া বা যাই হোক যেটা আর কি করার পরে করে খেয়ে দে যে যার মতন শুয়ে পড়ে। রাত তখন মাঝরাত হবে। তো সবাই গভীর নিদ্রায় গভীর ঘুমাচ্ছে, সবাই গভীরভাবে ঘুমিয়ে রয়েছে। হঠাৎ করে মাঝরাত তখন, ঠিক আছে, মাঝরাতে শুনছে আমার আবার নেট আটকে গেছিল, আমি আর বলতে পারছি না নাকি বুঝতে পারছি না। এক মিনিট, হ্যাঁ জাস্ট এক মিনিট।
বাবা সরি, এটা বারবার প্রবলেম হচ্ছে, নেটে ইস্যু হচ্ছে আজকে আমার ভীষণ। তো কি হয়, আমি যতদূর বলছি এখান থেকে স্টার্ট করছি। তো মানে ওই যখন বডিটা মানে আমার ওর যে দাদু হবে, সেই দাদু মানে আমার হাজবেন্ডের যে দাদু, সে মারা যান, এবং মারা যাওয়ার পরে কি হয়, ওই বডিটা পুরো চুলিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং চুলিতে ঢোকানোর পরে যখন পুড়ছে বডিটা প্রচণ্ড আওয়াজ আসছে, মানে মনে হচ্ছে ওই শুনতে পেয়েছে নাকি একা, যেহেতু খুব অন্তরঙ্গ একটা কানেকশন ছিল না দাদুর সাথে, দাদু বেস্ট ফ্রেন্ড ছিল, দাদুরও বেস্ট ফ্রেন্ড ছিল নাতি, তো একটা অন্তরঙ্গ কানেকশনে শুনতে পায় যে দাদু মানে হয়তো প্রচন্ড চিৎকার করছে ব্যথায়। তো তারপরে যখন ওরা ফিরে আসে, মানে বাড়িতে ফিরে আসার পর ওরা কি করে, ওরা রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে যায় সবাই যে যার মতন। মাঝ রাত হবে তখন, ঠিক আছে, হঠাৎ করে সবার ঘুম ভেঙে যায় একটি আওয়াজে। হঠাৎ করে সবাই শুনতে শুরু করে যে দরজার মধ্যে, মানে যেটা ওদের মেইন দরজা, সেই দরজার বাইরে থেকে কেউ যেন দাম দাম করে দরজার মধ্যে মারছে। তো ওরা তো সবাই ভয় পেয়ে যায় যে কি হলো ব্যাপারটা, যে এরকম কি, যে হঠাৎ করে এরকম আওয়াজ কোথা থেকে আসছে। তো কেউ আর সাহস করে খুলতে পারছে না দরজাটা, মানে কন্টিনিউয়াসলি মেরে যাচ্ছে দরজাটা, দাম দাম করে মেরে যাচ্ছে। আঙ্কেল একটু আমাকে বলো না যে এখন কি ঠিক আছে, কারণ আমার আজকে নেট ভীষণ ডিস্টার্ব করছে, আমি জানি না কেন। একটু আমাকে কনফার্ম করো না এখন কি ঠিক আছে, কারণ এখন আমি নেট কালেক্ট করলাম আরেকটা জায়গা থেকে। একটু আমাকে বলো না কেউ যে এখন কি আমাকে শোনা যাচ্ছে, না হলে তুমি গল্পটা বলাই বেকার। কেউ একটু ইনফরমেশন দাও না আমাকে, না হলে আমি শুরু করতে পারছি না গল্পটা। যে আমার কি মানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, মানে এখনো কি আমার গল্পটা শোনা যাচ্ছে? মাঝে মাঝে আটকাচ্ছে আমি জানি, কিন্তু এখন কি ঠিক আছে, কারণ এখন তো স্টোরিটা বলছি তাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল। এই যে আঙ্কেল হচ্ছে আঙ্কেলের বাবার স্টোরি আমি বলছি, আঙ্কেল হচ্ছে আঙ্কেলের থেকে তোমরা শুনে নাও, আঙ্কেলই কিন্তু বলছেন স্টোরিটা সত্যিকারের। তো এবার কি হয়, মানে সবাই ঘুমিয়ে রয়েছে মাঝরাতে, মানে বডি পুড়িয়ে আসার পরে সবাই শুয়ে রয়েছে। মাঝরাতে হঠাৎ করে সবাই শুনছে যে দরজাটা দাম দাম করে কেউ মারছে। তো সবাই তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পরে কেউ আর সাহস করতে পারছে, মানে দেখো তোমরাও যদি কোনো মানুষ বা আমরাও যদি মাঝরাতে একটা দরজায় আওয়াজ পাই, আমরাও খুলতে পারবো না। তো সেখানে তো সদ্য একজন মারা গেছে, তো ওরা না কেউ সাহস করে খুলতে পারছে না দরজাটা। তো কেউ একজন গিয়ে হয়তো সাহস করে দরজাটা খুলেছে মাঝরাতে, খুলে দেখছে কেউ নেই, মানে অত যে দাম দাম করে আওয়াজ হচ্ছিল, দরজাটা খুলে দেখছে কেউ কিন্তু নেই, বা কেউ কিন্তু। এবার দাম দাম করে আওয়াজ হচ্ছে, তো আওয়াজের পরে যখন কেউ গিয়ে দরজাটা খুলেছে, খুলে দেখছে যে দরজাটা মানে বাইরে কেউ দাঁড়িয়ে নেই। তো সবাই তো ভয় পেয়ে যায়। তো তো দরজাটা যেই খুলেছে, খুলে দেখছে কেউ নেই। তো এমতো অবস্থায় তো ওরা আবার যে যার মতন গিয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে হঠাৎ করে ওরা দেখতে পাচ্ছে, মানে হঠাৎ, এক মিনিট, জাস্ট নেটওয়ার্ক ইস্যুর জন্য আমাকে অন্য একটা ঘরে আসতে হলো। আই এম সো মাচ সরি ফর দ্যাট।